গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মেরি শেলির লেখা ফ্রাঙ্কেনস্টাইন, আজ পঞ্চম এবং শেষ পর্ব। এলিজাবেথের চিঠি বারবার পড়লাম। আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি। তাকে খুশি করার জন্যে আমি প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠিত নই, কিন্তু দানবের হুমকির কথা কিছুতেই ভুলতে পারি না। কিন্তু যদি বিয়ে না করি, দানব তো তার খুন আর ধ্বংসাত্মক কাজ চালিয়ে যাবেই। তারপর বড় কথা হলো, সে আমার প্রিয়তম বন্ধু হেনরিকে খুন করেছে। আমার আর হারাবার কি আছে? বরং মুখোমুখি হওয়াই শ্রেয়। এইসব কথা ভেবে এলিজাবেথকে চিঠির উত্তর দিই। আমার প্রিয়তম এলিজাবেথ, তুমি আমার জীবনে সুখী হবার সর্বশেষ অবলম্বন। আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। যথাসম্ভব তাড়াতাড়ি আমরা পরিণয় সূত্রে আবদ্ধ হব। কিন্তু একটা রহস্য আমাদের বিবাহকে জড়িয়ে রয়েছে। সে বড় ভয়ঙ্কর রহস্যময় ব্যাপার। শুনলে ভয়ে ও আতঙ্কে তোমার গায়ের রোম খাড়া হয়ে যাবে। আমি যে কেন এত অসুখী তখন বুঝতে পারবে। বিয়ের ঠিক পরের দিন তোমাকে সব খুলে বলবো। তবে তার আগে তুমি এ সম্পর্কে আমার কিংবা অন্য কারো কাছে একটা শব্দও উচ্চারণ করো না। ভিক্টর। 1 সপ্তাহ পরে আমরা জেনেভা ফিরি। এলিজাবেথ তার সকল ভালোবাসা দিয়ে আমাকে অভ্যর্থনা করে। তবে আমার কঙ্কালসার শরীর আর জরাক্রান্ত বিমর্ষ মুখের দিকে তাকিয়ে চোখের জল আড়াল করতে পারে না। কিন্তু বাড়ি ফিরে আমার মধ্যে এক ভয়ঙ্কর পাগলামি লক্ষ্য করি। আমি কখনো বিনা কারণেই দপ করে রেগে যাই আর চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলি। আবার কখনো কারো সঙ্গে একটি বাক্য ব্যয় না করে চুপ করে ঘরের এক কোণায় পড়ে থাকি। শুধুমাত্র এলিজাবেথ এই সময় তার সেবা যত্ন দিয়ে সম্বিত ফিরিয়ে আনতে পারে, আর কেউ নয়। আমাদের বিয়ের দিন এগিয়ে আসে। এই সময় আমার হাসি খুশি থাকার কথা, কিন্তু প্রায়শই নিজের ভাবনার ভেতরে ডুবে যাই। আত্মরক্ষার জন্য প্রস্তুতি নেই। সবসময় সঙ্গে একটা পিস্তল এবং ধারালো ছুরি রাখি। এতে মনের মধ্যে কিছুটা শক্তি পাই। বিয়ের অনুষ্ঠানের সময় এলিজাবেথকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। সে যেন ইতিমধ্যেই কোনো অশুভের ছায়া দেখতে পেয়েছে। এমনও হতে পারে সেই কথিত ভয়ঙ্কর রহস্যময় ব্যাপারের কথা ভেবে ভেবে ভেতরে ভেতরে সন্ত্রস্ত বোধ করছে। অনুষ্ঠানের পর আমরা মধুচন্দ্রিমা যাপনের জন্যে একটা নৌকায় করে লেকের ওপারে যাবার আয়োজন করলাম। এটাই ছিল আমার জীবনের সর্বশেষ আনন্দ উপভোগ করার মতো ঘটনা। আমাদের নৌকা বেশ দ্রুত যাচ্ছিল। রোদ তেমন চড়া ছিল না। তবু আমরা পালের আড়ালে ছায়ার মধ্যে বসি। চারপাশের মনোমুগ্ধকর দৃশ্যাবলী, বরফে আবৃত পাহাড়ের চূড়া আর তীরে সবুজ গাছের সমারোহ। মাথার উপর দিয়ে পাখিদের সুন্দর শীষ দিয়ে উড়ে যাওয়াও উপভোগ করছিলাম। এলিজাবেথের হাতে নিজের হাত তুলে নিয়ে বললাম, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন এলিজাবেথ? আমরা তো চিরকাল বাঁচব না, কিন্তু যেটুকু মুহূর্ত আমাদের হাতে আছে সে সময়টুকু অন্তত আনন্দ করি। আমার জন্য চিন্তা করো না, সে বলল। আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু কানের কাছে কার যেন ফিসফিসানি শুনতে পাচ্ছি। আমি নিশ্চিত যে ওই শব্দ আমাকে ভবিষ্যতে আর শুনতে হবে না। তারপর প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, দেখো মাথার উপর দিয়ে মেঘগুলো কেমন দ্রুত ভেসে যাচ্ছে। আমি একেবারে আল্পসের চূড়া দেখতে পাচ্ছি। নিচে তাকিয়ে দেখো। আচ্ছা, এই পরিষ্কার পানির নিচে যে মাছগুলো চড়ে বেড়াচ্ছে, তুমি তাদের দেখতে পাচ্ছ? আমি কিন্তু লেকের তলার প্রতিটি নুড়ি পাথর পর্যন্ত দেখতে পাচ্ছি। এলিজাবেথ আমাকে ফুর্তিতে রাখার চেষ্টা করছিল, তবু তার চোখে কেমন যেন ভয়ের ছায়া দেখতে পাই। আমিও মন থেকে কিছুতেই ভয় তাড়াতে পারছি না। সূর্য পাহাড়ের আড়ালে ক্রমশ ডুবে যায়। আমাদের নৌকা একটা ছোট্ট নদীতে এসে পড়ে। আমরা একটা ছোট্ট গ্রামের দিকে যাই।
তীরে ধাপে ধাপে নেমে আসা অরণ্যের পেছনে একটা চার্চের সুচগ্র চূড়া দিন শেষের আলোতে ঝিকমিক করছিল। আমরা যতই তীরের দিকে ভিড়ছিলাম ততই ফুলের মৌ মৌ গন্ধ পাচ্ছিলাম। এই সময় সূর্য সম্পূর্ণ ডুবে যায়। চারিদিকে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে আগের সেই ভীতি আমার মধ্যে আবার ফিরে আসে। তাতে আমি রীতিমতো চুপসে যাই। যখন পাড়ে নামি তখন রাত প্রায় ৮টা। সামান্য হেঁটে একটা বাগানের ভেতর অতিথি নিবাসে যাই। সেখানে অনেকক্ষণ বসে নদীর পানি, অরণ্য আর পাহাড়ের শোভা দেখে কাটাই। কিন্তু বাতাসের বেগ ক্রমশ বাড়তে থাকে। একসময় রীতিমতো তাণ্ডব শুরু করে মেঘের দল দ্রুত চাঁদকে ঢেকে দেয়। বড় বড় ঢেউ লেকের পাড়ে আছড়ে পড়ে। অকস্মাৎ বড় বড় ফোঁটায় জোরে বৃষ্টি শুরু হয়। দিনের বেলা আমি শান্তই ছিলাম, কিন্তু রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে সহস্র ভীতি আমার মনের ভেতর কাজ করতে থাকে। আমি চিন্তিত হয়ে চারদিকে উঁকি ঝুঁকি মারা শুরু করি। জ্যাকেটের ভেতর পিস্তল লুকিয়ে রেখেছিলাম। সেই পিস্তলের উপর ডান হাত শক্ত করে ধরে রাখি। প্রতিটি শব্দে আমি চমকে উঠছিলাম। আমি প্রাণপণে লড়াই করতে প্রস্তুত। যতক্ষণ না আমার শত্রু নিহত হচ্ছে আমি ততক্ষণ লড়াই চালিয়ে যাব। এলিজাবেথ আমাকে লক্ষ্য করছিল। সে প্রথমে চুপ করেই ছিল, কিন্তু আর থাকতে পারল না। আমার কাণ্ডকীর্তি দেখে সে রীতিমতো কাঁপতে শুরু করল। বলল, তোমার কি হয়েছে ভিক্টর? তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? আমাকে এখন এ কথা জিজ্ঞেস করো না, আমি বলি। আজ রাতে যদি আমি বেঁচে যাই তবেই বাকি জীবনের জন্য আমি শঙ্কামুক্ত হব। এই রাত বড় ভয়ঙ্কর, ভীষণ দুর্যোগের। এরপর ঘণ্টাখানেক অতিবাহিত হয়। দানবটি যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। আমি চাইছিলাম এলিজাবেথ যেন আমাদের লড়াইয়ে আহত না হয়। তাই তাকে বিছানায় যেতে বলে আমি ঘরের প্যাসেজের মধ্যে দানবের অনুসন্ধান করতে থাকি। কিন্তু তার কোনো চিহ্ন আমি দেখতে পাই না। তার কিছু একটা হয়ে গিয়ে থাকবে হয়তো, এমন কথাই ভাবছিলাম। ঠিক সেই সময় আমি একটা ভয়ার্ত গগন বিদারী চিৎকার শুনতে পাই। এলিজাবেথ যে ঘরে ঘুমাতে গিয়েছিল চিৎকার সেই ঘর থেকেই। সঙ্গে সঙ্গেই আসল ঘটনা কি হয়েছে আমি বুঝতে পারি। আমি নিশ্চয়ই অন্ধ হয়ে গিয়েছিলাম। দানব আমাকে ঠকিয়েছে। ভয়ে আমার হাত থেকে পিস্তল পড়ে যায়। শরীরের সব পেশি অকস্মাৎ যেন অবশ হয়ে পড়ে। 1 সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশ সময়ের মধ্যে সব ওলটপালট হয়ে যায়। সেই মুহূর্তে আমি দ্বিতীয়বারের জন্য সেই ভয়ার্ত চিৎকার শুনতে পাই এবং কাল বিলম্ব না করে এলিজাবেথের ঘরে দৌড়াই। হায় ঈশ্বর, যা দেখি তাতে ধর থেকে যেন প্রাণ উড়ে গেল। কেউ যেন এলিজাবেথকে ভাঙা পুতুলের মতো দুমড়ে মুচড়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে রেখে গেছে। বিছানা থেকে তার মাথা মেঝেতে ঝুলছে। যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে গেছে। চোখ দুটো অক্ষিকোটর থেকে ঠেলে বেরিয়ে এসেছে। আমি যেখানেই যাই একই দৃশ্য দেখি। তার ধবধবে সাদা রক্তহীন হাত নিচের দিকে ঝুলছে। আমার মাথা যেন বিস্ফোরণে ফেটে পড়ে। আমি মেঝের উপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ি। সংজ্ঞা ফিরলে আমার চারপাশে অতিথিশালার লোকের ভিড় দেখতে পাই। তারাও এই ভয়ঙ্কর ঘটনায় নির্বাক হয়ে গেছে। আমি কোনো মতে দুপায়ের উপর ভর করে এলিজাবেথের মৃতদেহ যে ঘরে রাখা হয়েছিল সেখানে দৌড়াই। সেখানে একটা টেবিলের উপর তাকে শুইয়ে রাখা হয়েছিল। তার গলা এবং মুখ একটা বড় রুমালে ঢাকা। সে যেন ঘুমাচ্ছে। আমি উন্মাদের মতো তাকে জড়িয়ে ধরি। কিন্তু হায়, তার শরীর একেবারে ঠান্ডা। আমার ভালোবাসার ধন আর বেঁচে নেই। দেখলাম তার গলায় আঙুলের গভীর দাগ। প্রাণবায়ু তার আগেই নির্গত হয়েছে। সেই অবস্থায় পড়ে আছি। তখন মনে হয় কেউ যেন আমাকে লক্ষ্য করছে। জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে গোটা চাঁদ কিরণ দিচ্ছে।
কেউ যেন জানলার পর্দা সরিয়ে দিল। তখন দেখি খোলা জানলার ওপাশে দাঁড়িয়ে এক প্রকাণ্ড শরীর, কদাকার সেই দানব। প্রতিশোধ নেবার আহ্লাদে তার মুখে নিষ্ঠুর চাপা হাসি। সে তর্জনী তুলে এলিজাবেথকে দেখাচ্ছিল। আমি দ্রুত জানলার দিকে দৌড়ে গেলাম। জ্যাকেট থেকে পিস্তল বের করে গুলি ছুঁড়লাম, কিন্তু গুলির লক্ষ্য ভেদ করতে পারল না। চোখের নিমেষে সে লেকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আবার নৌকা করে লেকের ওপর দিয়ে জেনেভা ফেরার ব্যবস্থা করি। জুড়ি গাড়ি পেলে উত্তম হতো, কিন্তু পাওয়া গেল না। দুজন দাঁড়ি ঠিক করলাম যাতে দ্রুত ফেরা যায়। ঝোড়ো বাতাস আর প্রবল বৃষ্টিতে প্রথমে বেশ অসুবিধায় পড়লেও ক্রমে মেঘ কেটে গেল, আবহাওয়া অনুকূল হয়ে এলো। লেকের পানি আবার শান্ত হল। সেই পানিতে দেখলাম মাছেরা খেলে বেড়াচ্ছে। আমার মনে পড়ে গেল এলিজাবেথ এই মাছগুলোর দিকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। জেনেভা পৌঁছে জানলাম বাবা দুঃসংবাদ আগেই পেয়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন পর ভগ্ন হৃদয়ে তিনি লোকান্তর গমন করলেন। আমি একাকী হয়ে গেলাম। পৃথিবীতে নিজের বলতে আর কেউ থাকল না। অসহ্য রাগে আমার সারা শরীর জ্বলছে। প্রতিশোধ আমাকে নিতেই হবে। যে করেই হোক এই দানবকে ধ্বংস করতেই হবে। আমি আমার ঘৃণিত হাত দুটো দিয়ে যে শয়তানকে সৃষ্টি করেছি তাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হবে। বিচারকের কাছে পুরো ঘটনা বলে তার সাহায্য নিয়ে একটা অনুসন্ধানকারী দল পাঠানোর ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু বিচারক আমার বিবরণ বেশ মজা করে উপভোগ করলেন। ভাবলেন আমি পাগল, নয়তো রোগ শোকে আমার মাথা ঠিক নেই। তার কাছে কোনো প্রকার সাহায্য পেলাম না। তবে এমন যে হতে পারে তা আমি আগেও ভেবেছিলাম। আমি প্রথমে একটা মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করলাম, কিছু অলংকারও সঙ্গে নিলাম। সেই থেকে দানবের খোঁজ খবর করা আমার ধ্যান ও জ্ঞানে পরিণত হল। প্রথমে আশেপাশের এলাকা দিয়ে শুরু করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি হতাশায় ডুবে যাই। ভাবি দানবটা হয়তো এখন আমার থেকে অনেক অনেক মাইল দূরে কোথাও অবস্থান করছে। এক সন্ধ্যায় গোরস্থানের প্রাচীরের ধারে উপস্থিত হই। উইলিয়াম, জাস্টিন, এলিজাবেথ এবং বাবা এই গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। গোরস্থানে ঢুকে তাদের সমাধির পাশে গিয়ে দাঁড়াই। কেবল গাছের পাতা নড়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। চারদিক নিস্তব্ধ এবং নির্জন। ক্রমে রাতের অন্ধকার প্রগাঢ় হয়। চারদিকের বাতাস বেদনাসিক্ত ভারী হয়ে ওঠে। মনে হয় মৃতের আত্মারা যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে এবং মাটিতে তাদের সেই ছায়া পড়েছে। আমার এই অবর্ণনীয় কষ্ট মনের মধ্যে হতাশা এবং ক্রোধকে বাড়িয়ে তোলে। ওরা মৃত আর আমি জীবিত। তাদের হত্যাকারী এখনো দিব্যি বেঁচে বর্তে আছে। কৃত অপরাধের জন্য তাকে কোনো প্রকার দণ্ড দেওয়া আজও সম্ভব হয়নি। আমি ঘাসের উপর হাঁটু গেড়ে বসি, মাটিকে চুমু খাই। আমার ঠোঁট কাঁপে, তবু চিৎকার করে বলি, এই পবিত্র মাটি যার উপর হাঁটু গেড়ে বসেছি, এবং হে আত্মারা যারা আমার আশেপাশে আছো, আমি তোমাদের নামে শপথ নিচ্ছি, আমি ঘাতক দানবকে যেভাবেই হোক খুঁজে বের করব, তাকে ধ্বংস করব। আমার দেহের শেষ রক্তবিন্দু থাকতে আমি তাকে ছাড়ব না। প্রায়শ্চিত্ত তাকে করাবই। সে মানুষকে যে ভীষণ যন্ত্রণা দিয়েছে তাকেও তা ভোগ করতে হবে। তখনই হঠাৎ রাত্রের নিস্তব্ধতা খান খান করে ভয়ঙ্কর অট্টহাসি শোনা যায়। কানে তালা লেগে যাবার মতো অবস্থা হয় আমার। শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে যায়। সেই অট্টহাসি ক্রমে বাতাসে মিলিয়ে যায়, আর তখন আমার কানের কাছে জোরে ফিসফিস করে বলতে শুনি, আমি এখন তৃপ্ত। কেমন যন্ত্রণা এবার বোঝো? তুমি যে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে মনস্থ করেছ, এতেই আমি খুশি। যেখান থেকে শব্দটা আসছিল আমি সেদিকে ছুটে যাই, কিন্তু দানবটি মুহূর্তের মধ্যে সটকে পড়ে। হঠাৎ করে চাঁদকে বৃত্ত করে জ্যোৎস্না ফোটে। সেই আলোয় দেখি প্রেতের ছায়ার মতো দ্রুত দৌড়ে দূরে মিলিয়ে গেল দানবটা।
তার সেই দৌড়ের গতির সঙ্গে পাল্লা দেয়া আমি কেন, কোনো জীবিত প্রাণীর পক্ষেই সম্ভব নয়। সেই থেকে আমি তার পিছু নিয়েছি, আজও তার বিরাম নেই। মাসের পর মাস আমি তার পেছনে ছুটছি। ভূমধ্য সাগর থেকে কৃষ্ণসাগর, দুর্গম মঙ্গোলিয়া, রাশিয়া, কোথায় যায়নি, কিন্তু তাকে আমি ধরতে পারিনি। সময় সময় ভীত সন্ত্রস্ত কৃষকেরা তাদের এলাকা দিয়ে দানবের যাবার সংবাদ জানিয়েছে। কখনো কখনো আবার তার পায়ের দাগও দেখা যায়। মাথার উপর তুষার বৃষ্টি নিয়ে আমি বরফাচ্ছাদিত প্রান্তরের ওপর তার বিরাট পায়ের চিহ্ন দেখে গন্তব্য নির্ণয় করেছি। শৈত্যে, ক্ষুধায় এবং দুশ্চিন্তায় আমার দিনের পর দিন কেটেছে। এসব ধকল সহ্য করে আমার বেঁচে থাকার কথা নয়, কিন্তু প্রতিশোধ নেবার তীব্র আকাঙ্ক্ষায় আমাকে বাঁচিয়ে রেখেছে। দানবের মনে যে কি আছে সেই জানে। কখনো বার্ক গাছের গায়ে, কখনো পাথরের উপর খোদাই করে বার্তা রেখে যায়। তার একটা বার্তা পাই, আমি কিন্তু তোমাকে ছাড়ছি না। তুমি রুগ্ন অবস্থায় এখনো জীবিত আছো, আর আমি ক্ষমতার মধ্য গগনে। আমি তোমাকে চিরশীতল উত্তরের তুষার মেরুর দেশে নিয়ে যাব। সেখানে তীব্র শীত আর তুষার বৃষ্টিতে থাকার মজা তোমাকে আমি ভালো করে টের পাইয়ে দেব। আমার কিন্তু একটু কষ্ট হবে না। শীত আর তুষার ঝড় আমাকে কাবু করতে পারে না। এখানে একটু খুঁজলে কাছে পিঠে একটা মরা খরগোশ পাবে। সেটা খেয়ে ক্ষুধা মেটাও, শরীরে শক্তি আনো, তারপর আমার দিকে অগ্রসর হও। আমাদের চূড়ান্ত লড়াইয়ের এখনো অনেক বাকি। বহুরূপী ধূর্ত শয়তান, দুজনের একজন যতক্ষণ না মরছি ততক্ষণ আমি পিছু ছাড়ব না। দানব আমাকে ক্রমশ পৃথিবীর উত্তর গোলার্ধের অনেক ভেতরে নিয়ে চলেছে। বরফ ক্রমশ ঘন পুরু হয়ে উঠেছে। এমন অসহনীয় শীত যে স্থানীয় কৃষকেরাও ঘর বন্ধ করে কোনো মতে বেঁচে আছে। তাদের পশুরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। নদীর জল জমাট বরফে পরিণত হয়েছে। আমার জীবন যত কষ্টকর হয়ে উঠছে, আমার শত্রু ততই আত্মবিশ্বাসী হয়ে উঠছে। তার আর একটা বার্তা ছিল এরকম, এবার তৈরি হও। কষ্টের কি দেখেছ? এই তো সবে শুরু। পশুর লোমের পোশাক দিয়ে নিজেকে মুড়ে নাও, নিয়মিত খাবার খাও। আমরা শীঘ্রই আমাদের অন্তিম যাত্রা শুরু করব। সেখানে তোমার যন্ত্রণাবিদ্ধ জীবন প্রত্যক্ষ করে আমার প্রতিহিংসা চরিতার্থ করব। তার এই হুমকিতে আমি হাল ছাড়িনি, বরং তাতে মনের দৃঢ়তা আরও বৃদ্ধি পেয়েছে। সেই থেকে তুষার মেরুর বুকে বিরামহীন আমার পথ চলা। দীর্ঘদিন পর অবশেষে এই মহাসমুদ্রের কাছাকাছি এসে পৌঁছেছি। এ কেমন মহাসমুদ্র! কোথাও পানির চিহ্ন নেই। দক্ষিণের নীল সমুদ্রের একেবারে বিপরীত। শুধু জমাট বাঁধা বরফের দিগন্তহীন প্রান্তর। কোথায় যে শুরু আর কোথায় যে শেষ কে জানে। দানবটির হুমকি যদি সঠিক হয়, তবে আমার ধারণা এই সেই জায়গা। এখানেই হবে আমাদের চূড়ান্ত লড়াই। তুষারাবৃত মহাসমুদ্র চোখে পড়ার কয়েক সপ্তাহ আগে একটা স্লেজ গাড়ি এবং কয়েকটা কুকুর সংগ্রহ করে অত্যন্ত দ্রুত গতিতেই এই তুষার মেরু অতিক্রম করছিলাম। দানবটির সঙ্গে আমার দূরত্ব ক্রমে অত্যন্ত কমে আসছিল। ঠিক করেছিলাম তুষারাবৃত মহাসমুদ্রে পৌঁছানোর আগেই আমি ওকে ধরব। যাত্রাপথে আমি এক জায়গায় কয়েকটা কুটির দেখে স্লেজ থেকে নামি। স্থানীয় লোকজন আমাকে বলে আগের রাত্রে দানব সেখানে এসেছিল। তার সঙ্গে একটা বন্দুক এবং বেশ কয়েকটি পিস্তল তারা দেখেছে। সে তাদের একজনের ঘরে হানা দিয়ে শীতের জন্যে সঞ্চিত সকল খাবার লুটে নেয়। তারপর লুটের মালগুলো একটা স্লেজে তুলে বেশ কয়েকটা ভালো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর জোর করে তাতে জুড়ে দেয়। তবে তারা আনন্দিত যে ওই আপদটি স্লেজ নিয়ে বরফের মহাসমুদ্রের দিকে চলে গেছে, আর ওই দিকে গেলে ফিরে আসা অসম্ভব ব্যাপার। তারা নিশ্চিত ওখানে গিয়ে সে হয় বরফ চাপা পড়ে মরবে, নয়তো ওখানকার বিরতিহীন তুষার ঝড়ে জমে মারা যাবে। এই সংবাদে আমি অত্যন্ত নিরাশ হই। সে তবে এবারও ভেগেছে। এখন মহাতুষারের এই সমুদ্র পার হওয়া ছাড়া আমার আর কোনো গত্যন্তর থাকল না। আমাকে এখন ওই ভয়ঙ্কর শৈত্যের মধ্যে প্রবেশ করতে হবে।
যেখানে কোনো মানুষ আজ পর্যন্ত প্রবেশ করেনি। অবর্ণনীয় কষ্টের ব্যাপার হবে সেটা আমার জন্য। তবু আমি তার পিছু ছাড়তে পারি না। ওই খুনি কোনো শাস্তি পাবে না তা হতে পারে না। তাহলে মৃতদের আত্মার কাছে অপরাধী থেকে যাব। এছাড়াও আমার মধ্যে প্রতিহিংসার অনির্বাণ আগুন জ্বলছে। সেখানে কিছুক্ষণের জন্য ঘুমাই। তুষার মহাসমুদ্রের উপর ছড়িয়ে থাকা পাহাড় অতিক্রম করার উপযোগী একটা ভালো স্লেজ কিনি। প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করে আবার যাত্রা শুরু করি। জানি না এই পথ চলার শেষ কোথায়, আর কতদিন লাগবে। আমি যাচ্ছি আর যাচ্ছি। দুর্গম খাঁজকাটা বরফের পাহাড় পেরিয়েছি। বরফের উপর দিয়ে হাঁটার ফলে পায়ের আঙুলে ক্ষত সৃষ্টি হয়েছে। হাঁটতে ভীষণ কষ্ট হয়। একবার তো বরফের প্রকাণ্ড চাঁয়ের আড়ালে পড়ে সমুদ্রে তলিয়ে যাবার উপক্রম হয়েছিল। সঙ্গে যে খাবার এনেছি তাও দিনে দিনে ফুরিয়ে আসছে। একদিকে পথ চলার অবর্ণনীয় কষ্ট, অন্যদিকে রসদ ফুরিয়ে আসার দুশ্চিন্তায় ক্রমশ মুষড়ে পড়ছি। এমন সময় স্লেজের একটা কুকুরও মারা গেল। একটা খাড়া পাহাড়ে ওঠার সময় দুর্ঘটনায় তার প্রাণ গেল। আমি যখন প্রায় সকল আশা হারাতে বসেছি, ঠিক সেই সময় হঠাৎ করেই তুষারের উপর দানবের স্লেজ যাবার চিহ্ন পেয়ে যাই। এতদিনের অবদমিত আশা পূরণ হবার সম্ভাবনা দেখতে পাই। আনন্দে চিৎকার করে উঠি। চলার গতি বাড়িয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই দানবের কদর্য চেহারা আর তার স্লেজ দেখতে পাই। সেই থেকে টানা 2 দিন তার পিছু নিয়েছি। কয়েকবারই তাকে প্রায় নাগালের মধ্যে পেয়েও অল্পের জন্য ধরতে পারিনি। কিন্তু আমার ভেতর উৎসাহ টগবগ করছে। তাকে ধরতে পারবো এই আনন্দে আমি দিশেহারা। কিন্তু তাকে ধরা হয়তো আমার কপালের লিখন নয়। হঠাৎ করে অনুভব করি বরফের পুরু আস্তরণের নিচে সমুদ্রটা নড়ে চড়ে উঠছে। পানির উত্তাল তরঙ্গের প্রচণ্ড শব্দ শুনতে পাই। সেই শব্দ ক্রমশ ধেয়ে আসে। আমি শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার প্রচেষ্টা ব্যর্থ হয়। বাতাসের গতি ভয়ানক বেড়ে যায়। সমুদ্র গর্জন করে ওঠে। ভূমিকম্পের মতো প্রচণ্ড ঝাঁকুনি লাগে। চোখের সামনে বরফে আস্তরণে ফাটল সৃষ্টি হয়। এই ফাটল আমাকে আর আমার শত্রুকে পৃথক করে দেয়। কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের পানি প্রবল বেগে সেই ফাটলের ফাঁক দিয়ে বইতে শুরু করে। আমার স্লেজ গাড়ি নিয়ে আমি একটা বড় তুষার শিলার মধ্যে আটকে যাই। সেই ভাসমান শিলা ক্রমশ ছোট হতে থাকে। সলিল সমাধি তখন শুধু সময়ের প্রশ্ন। ঘণ্টা 2 কাটে। স্লেজের কুকুরগুলোর অনেকেই এক এক করে মারা যায়। আমি মনে মনে তখন মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আপনার জাহাজ আমাকে দেখতে পায়। যে তুষার শিলার উপর আটকে ছিলাম তাকে ভেলার মতো ব্যবহার করি। স্লেজের একটা অংশ ভেঙে দাঁড় বানিয়ে সেই দাঁড় বেয়ে বেয়ে আমি অবশেষে আপনার জাহাজের কাছে পৌঁছাই। দানবটি উত্তরে যেদিকে গিয়েছে, আপনার জাহাজ সেদিকে যাচ্ছে বলেই এসেছি। জাহাজ যদি দক্ষিণে যেত, তবে আপনার জাহাজের দিকে না এসে ঈশ্বরের উপর ভরসা করে আবার এই তুষার ভেলাটি নিয়ে শত্রুকে অনুসরণ করতাম। আমার সময় শেষ হয়ে আসছে। দুঃখ এই যে দানবটা বেঁচে থাকল। ক্যাপ্টেন ওয়ালটন, যদি কখনো তার সঙ্গে দেখা হয় তবে আমার কাছে শপথ করুন, তাকে ছেড়ে দেবেন না। সে অন্যদের ধ্বংস করে দেবে। সে একজন খুনি। তাকে কখনো বিশ্বাস করবেন না। সে মানুষের মন গলানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কিন্তু সে কথায় ভুলবেন না। সে অত্যন্ত কুটিল স্বভাবের। তার আত্মা পাপে পরিপূর্ণ। সে যখন কথা বলবে তখন উইলিয়াম, জাস্টিন, হেনরি, এলিজাবেথ, আমার বাবা এবং এই হতভাগ্য ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের কথা দয়া করে স্মরণে রাখবেন। আপনার ধারালো তরবারি দিয়ে সেই পাপিষ্ঠের কালো কলিজা ভেদ করে দিতে ইতস্তত করবেন না। আমার শত্রু আপনার আশেপাশেই ঘোরাফেরা করবে এবং বোন মার্গারেটকে লেখা রবার্ট ওয়ালটনের আরও কয়েকটি চিঠি। 23শে আগস্ট। ফ্রাঙ্কেনস্টাইনের ভয়ঙ্কর কাহিনী পড়ে
নিশ্চয়ই ভয়ে তোমার রক্ত হিম হয়ে আসছে, তাই না? আমি জানি দানব সত্যি সত্যি বিদ্যমান, কিন্তু সে এখন কোথায়? আমরা উত্তর মেরুর দিকে যাচ্ছি, সম্ভবত সেখানে দেখা হয়ে যাবে। ফ্র্যাঙ্কেনস্টাইন কিভাবে ওই অদ্ভুত প্রাণীটি তৈরি করেছিলেন সেটা জানার জন্য চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তিনি সেই রহস্য বলতে চান না। তিনি বলেন, পাগল হয়েছেন? আপনি কি আমার মতো দানব সৃষ্টি করে নিজেকে ধ্বংস করতে চান? আমার কাহিনী শোনার পরেও আবার একটা দানব বানিয়ে দুনিয়াকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চান? আমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন বলেই না আমি এই কাহিনী আপনাকে শুনিয়েছি। 2রা সেপ্টেম্বর। প্রিয় বোন আমার, আমরা সবাই ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমার ভয় হয় জীবনে হয়তো আর ইংল্যান্ডে ফেরা হবে না। চারিদিকে বরফের পাহাড়ের মধ্যে আমরা আটকা পড়েছি, পরিত্রাণ পাবার কোনো পথ খুঁজে পাচ্ছি না। ওই পাহাড়গুলো চারদিক থেকে বাড়তে বাড়তে যে কোনো সময় জাহাজকে গুঁড়িয়ে দিতে পারে। নাবিকেরা সবাই ভীত সন্ত্রস্ত। ফ্র্যাঙ্কেনস্টাইন আমাকে প্রফুল্ল রাখার চেষ্টা করছেন, আমার লোকজন যাতে ভেঙে না পড়েন সেজন্য উৎসাহ দিচ্ছেন। তিনি আমার লোকজনদের উৎসাহ দিয়ে বলেছেন, তারা যদি শেষ পর্যন্ত বুকে সাহস বজায় রাখে তবে একদিন এই পাহাড় উইয়ের ঢিবির মতো ধসে যাবে। কিন্তু তার কথায় তারা শান্ত হচ্ছে না। মনে হয় যে কোনো মুহূর্তে জাহাজে বিদ্রোহ ঘটে যেতে পারে। 5 সেপ্টেম্বর। আমরা আগের মতোই তুষার পাহাড় পরিবৃত হয়ে আছি। আবহাওয়া দিনে দিনে আরও ঠান্ডা হয়ে উঠছে। আমার বেশ কয়েকজন সতীর্থ ইতিমধ্যে মারা গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইনও দিনে দিনে কাহিল হয়ে পড়েছেন। জ্বরে তার চোখ রক্তবর্ণ হয়ে থাকে, কিছু করতে গেলেই হাঁপিয়ে যান। আজ সকালে আমি যখন আমার বন্ধুর রক্তহীন সাদা মুখের দিকে তাকিয়ে বসে আছি, তখন 6 জন নাবিক কেবিনে প্রবেশ করে। তারা আমার এই প্রতিশ্রুতি নিতে এসেছিল যে যদি এবারে কোনো মতে উদ্ধার পাওয়া যায় তবে আমরা যেন ফিরে যাই। আমি উত্তর দিতে যাচ্ছিলাম, তখন ফ্র্যাঙ্কেনস্টাইন কোনো মতে বালিশে ভর দিয়ে উঠে বসে তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা এই কি বলছ? তোমরা পৃথিবীতে খ্যাতি অর্জনের জন্যই না এতদূর এসেছ? আবিষ্কারকের বিরল গৌরব অর্জন করার জন্য এত সংগ্রাম করেছ। পৃথিবীর কোটি কোটি মানুষ যাতে চিরকাল তোমাদের স্মরণ করে সেই আকাঙ্ক্ষা নিয়েই তো তোমরা অভিযানে বেরিয়েছিলে। তোমরা তো জানতেই যে পথ ভয়ঙ্কর বিপদসংকুল, আর এখন পয়লা বিপদে পড়েই রণে ভঙ্গ দিচ্ছ। তোমরা কি চাও যে তোমাদের ক্যাপ্টেন বিশ্ববাসীর কাছে লজ্জিত হোক, আর পৃথিবীর লোকজন তোমাদের কাপুরুষ বলে নিন্দা করুক? তোমাদের সৎ সাহস থাকা উচিত। তোমরা পাহাড়ের মতো শক্ত থাকো। বরফ একদিন অপসৃত হবেই। বরফ কখনো ইস্পাত দৃঢ় মনের মতো শক্ত হতে পারে না। তোমাদের পরিবারের লোকজনের কাছে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে যেও না। তাদের কাছে বিজয়ী বীরের মর্যাদা নিয়ে ফিরে যাও, যারা প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে জীবনপণ লড়াই করেছে এবং বিজয়ী হয়েছে এবং কখনো বিপদ দেখে পিছু হটেনি। নাবিকেরা ফ্র্যাঙ্কেনস্টাইনের কথায় অস্বস্তিতে পড়ে যায়। তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। আমি তবুও তাদেরকে বিষয়টি আবার ভেবে দেখতে বলি। আমি বলি, আবার চিন্তাভাবনা করার পর তারা যদি ফেরত যেতে চায় আমি রাজি হব। তবে আমার ধারণা তারা ফিরে যাবার সিদ্ধান্ত নেবে না। মনে সাহস সঞ্চয় করে শেষ পর্যন্ত তারা চালিয়েই যাবে। নাবিকেরা চলে যেতে আমি বন্ধুর দিকে তাকিয়ে দেখলাম তিনি আবার চেতনা হারিয়েছেন। তার শরীর অত্যন্ত দুর্বল, কথা বলার মতো শক্তিও তার শরীরে অবশিষ্ট নেই। আমার ভয় হয় তিনি মারা গেলে নাবিকেরা ফিরে যাবার জন্য দাবি করবে। আমি লজ্জায় নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছি। খ্যাতি অর্জনের স্বপ্ন ইতিমধ্যেই ফিকে হতে শুরু করেছে। যেন আমার আত্মার অর্ধাংশ ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে। 7 সেপ্টেম্বর। আমাদের অভিযান শেষ হয়ে গেছে। সম্মান ও খ্যাতি লাভের স্বপ্ন গুঁড়িয়ে গেছে। আমার বন্ধু মারা গেলেন,
আমি ইংল্যান্ডের পথে রয়েছি। কেমন করে প্রবল ঝঞ্ঝা আমাদের জাহাজকে পেছনে তাড়িয়ে নিয়ে আসে সে কথা তোমাকে লিখব। ব্যর্থতা এবং নিরাশা আমাকে সম্পূর্ণ গ্রাস করেছে। তোমাকে চিঠি লিখে তার কিছুটা ভুলতে পারব বলেই লিখছি। 9 সেপ্টেম্বর বরফ একটু নড়াচড়া শুরু করে। তখন দূরে প্রচণ্ড হুঙ্কার শুনতে পাই। বরফের বিশাল প্রান্তর ভেঙে চুরমার হয়ে যায়। বিরাট বিরাট চাঁই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ভয়ঙ্কর বিপদ, কিন্তু চুপচাপ পড়ে থাকা ছাড়া কিছুই করণীয় নেই বলে আমি লোকান্তর যাত্রী বন্ধুর পাশে বসে রয়েছি। অকস্মাৎ আমাদের পেছনে প্রচণ্ড শব্দ করে জমাট তুষার ভেঙে যায় এবং দুর্নিবার শক্তিতে আমাদের জাহাজকে উত্তরে ভাসিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর অনুভব করি পশ্চিম দিক থেকে বাতাস বয়ে আসছে। 11 সেপ্টেম্বর দক্ষিণ দিকে যাবার পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। নাবিকেরা সেটা দেখে আনন্দে সমস্বরে চিৎকার শুরু করে। তাদের মধ্যে ভীষণ হুলস্থুল পড়ে যায়। সেই শব্দে ফ্র্যাঙ্কেনস্টাইন জেগে যান। তিনি প্রশ্ন করেন, ওরা কি জন্যে চিৎকার করছে? তারা শীঘ্রই ইংল্যান্ডে ফিরে যাবার আনন্দে চিৎকার করছে। সত্যি? হ্যাঁ, আমি ওদের মন পরিবর্তনে ব্যর্থ হয়েছি। এখন আমাকে ওদের সঙ্গে ইংল্যান্ডে ফিরতেই হবে। তিনি বললেন, আপনি ফিরে যেতে পারেন, কিন্তু আমাকে থাকতে হবে। আমাকে আমার কর্তব্য সমাধা করতে হবে। আমার ব্যর্থ হওয়া চলবে না। আমি খুবই দুর্বল, কিন্তু আমার প্রতিশোধ স্পৃহা সম্ভবত আমাকে সাহায্য করবে। কথা শেষ করে তিনি বিছানা থেকে লাফ দিয়ে উঠতে গেলেন, কিন্তু তার দুর্বল শরীরে সেই ধকল সইল না। পড়ে গিয়ে তিনি চেতনা হারালেন। তার চেতনা ফিরে আসতে দীর্ঘ সময় চলে গেল। অবশেষে যদিও তিনি চোখের পাতা খোলেন, কিন্তু কথা বলতে পারেন না। জাহাজের ডাক্তার তাকে ঘুমানোর ওষুধ খাইয়ে তাকে বিরক্ত করতে মানা করলেন। ডাক্তার আরও বললেন, আপনার বন্ধুর শেষ সময় সমাগত, বড়জোর কয়েক ঘন্টা বাকি আছে। আমি ফ্র্যাঙ্কেনস্টাইনের বিছানার পাশে বসে তাকে লক্ষ্য করছিলাম। তার চোখ বন্ধ। ভেবেছিলাম তিনি ঘুমিয়ে গেছেন, কিন্তু তিনি জেগেছিলেন। হঠাৎ বিড়বিড় করে কি যেন বলে উঠলেন। তিনি আমাকে কাছে ডাকছিলেন। তার কথা শোনার জন্যে আমার কান একেবারে তার মুখের কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, আমার শক্তি নিঃশেষিত হতে চলেছে। আমি টের পাচ্ছি আমার শেষ সময় সমাগত। কিন্তু আমার দুঃখ যে আমার শত্রু বেঁচে থাকবে। আমি পাগলের মতো প্রবল আগ্রহ নিয়ে মানুষ সৃষ্টি করতে গিয়ে এই দানবকে তৈরি করেছি, আর ওই দানবকে মানব সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যেতেও দেখেছি। সে এখন সম্পূর্ণভাবে একটা অনিষ্টকর জীবে পরিণত হয়েছে। সে আমার বন্ধু বান্ধবদের ধ্বংস করেছে। সে তার চেয়ে সুখী কাউকে দেখলে তাকে ঘৃণা করে। আমি জানি না কবে তার এই প্রতিহিংসার প্রবৃত্তি শেষ হবে। তাকে ধ্বংস করা আমার দায়িত্ব ছিল, কিন্তু সে কাজ অসম্পূর্ণ রয়ে গেল। এটাই এখন আমার একমাত্র দুর্ভাবনা। না হলে আমি কিন্তু আনন্দেই মরতে পারতাম। গত দীর্ঘ কয়েক বছরে আমি কোনো শান্তি পাইনি। মৃত্যুই হতে পারত আমার সত্যিকার আনন্দ। এখন আর আফসোস করে লাভ নেই। আমি আমার চোখের সামনে আমার মৃত বন্ধুদের ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। তারা এই ঘরেই উড়ে বেড়াচ্ছে। আমাকে তাদের কোলে আশ্রয় নেবার জন্য তাড়াতাড়ি করতে হবে। বিদায় ওয়ালটন। সুখী হন, শান্তিতে জীবন নির্বাহ করুন। কখনোই উচ্চাকাঙ্ক্ষী হবেন না। বৈজ্ঞানিক আবিষ্কার সময় সময় ভয়ঙ্কর হতে পারে। তাই বা বলি কি করে? আমি হয়তো আশাহত হয়েছি, আরেকজন হয়তো সফল হবেন। তার কণ্ঠ ক্রমশই জড়িয়ে আসছিল। একসময় তিনি পরিশ্রান্ত হয়ে পড়েন এবং গভীর নীরবতায় ডুবে যান। আধ ঘণ্টা পর তিনি আবারও কথা বলার চেষ্টা করেন, কিন্তু বলতে পারেন না। তার চোখের পাতা বন্ধ হয়ে যায়। জানি না আরও কি বলতে চেয়েছিলেন। আমি আমার বন্ধুকে হারালাম। সম্পূর্ণ বিফল মনোরথ হয়ে ঘরে ফিরছি। ইংল্যান্ডে ফিরলে হয়তো মনে কিছু সান্ত্বনা পেলেও পেতে পারি। আমার চিঠি লেখায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে,
কিসের যেন শব্দ শুনতে পাচ্ছি। এখন মধ্যরাত্রি, মৃদুমন্দ বাতাস বইছে, ডেকের উপর নৈশ প্রহরীরা চুপচাপ রয়েছে। আবারও শব্দ, কিন্তু এ যেন কার গলা, মানুষের মতোই, বেশ ফ্যাঁসে। আমি কেবিনে ফ্র্যাঙ্কেনস্টাইনের মৃতদেহ রেখে এসেছি। আমাকে উঠতে হচ্ছে। দেখি ঘটনা কি। শুভরাত্রি বোন আমার। হায় ঈশ্বর, এ কি ঘটে গেল! মনে করলে আমি এখনো হতবুদ্ধি হয়ে যাই, লেখার মতো ক্ষমতাটুকুও হারিয়ে ফেলি। কেবিনে যেখানে আমার বন্ধুর মৃতদেহ শোয়ানো ছিল, সেখানে প্রবেশ করে ভয়ানক কুৎসিত প্রকাণ্ড চেহারার কাউকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। রীতিমতো দৈত্যের আকৃতি, চেহারা এমনই বিকৃত যে বর্ণনা করা আমার পক্ষে দুঃসাধ্য। সে কেবিনের উপর ঝুঁকেছিল বলে লম্বা চুলে মুখ ঢাকা পড়েছিল। সে যখন তার সবুজ এবং তেলতেলে লম্বা হাত ফ্র্যাঙ্কেনস্টাইনের দিকে বাড়াতে যাচ্ছিল, তখন আমাকে দেখে ফেলে, হুঙ্কার দিয়ে থেমে যায় এবং লাফ দিয়ে জানলার দিকে সরে যায়। এমন বিকৃত চেহারা আমি আমার জীবনে কখনো দেখিনি। অত্যন্ত ঘৃণায় চোখ বন্ধ করে ফেলি। কিন্তু সেই দানব জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গেল না। সে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে এবং মৃতদেহের দিকে ঘুরে দাঁড়ায়। তার প্রকাণ্ড শরীরটা যেন ঝড়ের ঝাপটায় কেঁপে ওঠার মতো ঝাঁকি দিয়ে ওঠে। সে গর্জন করে বলে, তাহলে তুমিও আমার হাতে মরলে? যাক, তোমার মৃত্যুতে আমার সব কাজ শেষ হল। আমার সব ভোগান্তির তবে এই শেষ। হায় ফ্র্যাঙ্কেনস্টাইন, তুমি যদি বেঁচে থাকতে আমি তোমার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করতাম। কিন্তু এখন তুমি মৃত, আমার কথা তুমি আর শুনতে পাবে না। তার কণ্ঠস্বর আবেগে আপ্লুত। আমি অবাক হয়ে ওই প্রাণীটির জন্যে মনে মনে বেদনা বোধ করি। পায়ে পায়ে তার কাছে এগিয়ে যাই। তার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু মুখ থেকে কথা বেরোচ্ছিল না কিছুতেই। দানবটি গোঙাচ্ছিল আর নিজেকে অভিসম্পাত দিচ্ছিল। অবশেষে আমি নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে বলি, তোমার দুঃখ প্রকাশ করার সময় অনেক আগেই চলে গেছে। প্রতিশোধ নেবার আগ্রহ যদি একটু কম হতো, তবে ফ্র্যাঙ্কেনস্টাইন আজও বেঁচে থাকতেন। সে বলে, তুমি কি মনে করো আমি এসব কাজ করে খুব আনন্দ পেয়েছি? প্রতিশোধের ইচ্ছা আর অপরাধ বোধ, এই দুইয়ের মাঝখানে আমি প্রতিনিয়ত ছিন্ন বিচ্ছিন্ন হয়েছি। যে খুনগুলো আমি করেছি তার জন্য আমি নিজেকে ঘৃণা করি। তুমি কি মনে করো হেনরির গোঙানি আমার কানের সঙ্গীতের মতো মধুর লেগেছে? তুমি মিথ্যা কথা বলছ, আমি বলি। ফ্র্যাঙ্কেনস্টাইন আমাকে বলেছেন, তুমি একজন চতুর মিথ্যাবাদী। তুমি হলে সেই লোক যে মানুষের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আবার তাদের সঙ্গে মিশে গিয়ে কান্নার অভিনয় করো। যদি ফ্র্যাঙ্কেনস্টাইন বেঁচে থাকতেন, তবে তাকে আরও কিভাবে যন্ত্রণা দেয়া যায় তার চেষ্টা করতে। এটা তোমার দুঃখবোধ নয়, আসলে প্রতিহিংসা নেবার মতো কেউ না থাকার মর্মবেদনা। দানবটি আমার কথা থামিয়ে দেয় এবং চেঁচিয়ে বলে, মিথ্যা কথা, আমি তোমার সহানুভূতি চাই না। জীবনে কেউ কখনো সামান্যতম দয়া আমাকে দেখায়নি। মানুষকে আমি পরিপূর্ণভাবে ভালোবাসতাম, কিন্তু এখন তাদের আমি ঘৃণা করি। আমি একজন ফেরেশতা হতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত শয়তানে পরিণত হয়েছি। এই পৃথিবী আমার জন্য নরক। আমি সম্পূর্ণ একা। ফ্র্যাঙ্কেনস্টাইন তোমাকে তার কষ্টের কথা বলেছে, কিন্তু আমার যন্ত্রণার কথা বলেনি। আমি ভালোবাসা, স্নেহ, মমতার কাঙাল। জীবনে তার কোনোটাই পাইনি। মানবজাতির বিরুদ্ধে অন্যায় কাজ করেছি, কিন্তু তারাও আমার প্রতি সর্বদা অন্যায় করেই এসেছে। তুমি যদি আমাকে ঘৃণা করো, তবে ফ্র্যাঙ্কেনস্টাইন এবং সেই কুটিরবাসীদের কেন ঘৃণা করবে না? তারা তো আমার প্রতি কম অন্যায় করেনি। তুমি কেন সেই কৃষককে ঘৃণা করবে না, যার সন্তানের প্রাণ রক্ষা করেও আমি গুলি খেয়েছি? এটা সত্যি যে আমি শয়তানে পরিণত হয়েছি। আমি ফুটফুটে অসহায় শিশুকে খুন করেছি। আমি ঘুমন্ত নিরপরাধ ব্যক্তিকে গলা টিপে খুন করেছি। আমার কোনো ক্ষতি করেনি এমন লোককেও আমি জিহ্বা টেনে বের করে তাকে গলা টিপে খুন করেছি। কিন্তু এই সবই করেছি আমার সৃষ্টিকর্তার জন্যে।
সে এখন এখানে শায়িত। তুমি আমাকে ঘৃণা করো, আমিও আমাকে ঘৃণাই করি। আমার জীবন শুধু দুর্বিপাকে ভরা। কিন্তু আমি আর শয়তান থাকব না। আমার কাজ শেষ হয়েছে। এখন আমি তোমার জাহাজ থেকে চলে যাব। যে বরফের শিলায় ভেসে ভেসে এখানে এসেছি, তাতে চড়ে আমি পৃথিবীর উত্তর গোলার্ধের শেষ প্রান্তে পৌঁছাব। সেখানে গিয়ে নিজেকে পুড়িয়ে ছাই করে দেব। আমার ক্লেদাক্ত জীবনের যন্ত্রণা এবং হতাশা বলতে আর কিচ্ছু থাকবে না। আমি আর সূর্য, চন্দ্র এবং আকাশের তারাদের এই চোখ দিয়ে দেখব না। শরীরের শীতল বাতাসের পরশ আর অনুভব করব না। মৃত্যুই আমাকে একমাত্র আনন্দ দিতে পারে। সেই মৃত্যুই আমার কাম্য। বিদায়। তুমি শেষ ব্যক্তি যে আমাকে দেখলে। আমি আগুনে পুড়ে পুড়ে আনন্দ উপভোগ করব। বাতাসে আমার দেহভস্ম হয়তো সমুদ্রে ছিটিয়ে পড়বে। বিদায়। এই কথা বলেই সে কেবিনের জানলা দিয়ে জাহাজের পাশে থাকা তার বরফের ভেলাতে লাফিয়ে পড়ে। ক্ষণিকের মধ্যে প্রবল ঢেউ তাকে ভাসিয়ে নেয় এবং ক্রমশ সে গহীন অন্ধকারে সুদূরে মিলিয়ে যায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। আমরা পড়ছিলাম বাংলা অনুবাদ বদিউদ্দিন নাজিরের লেখা। আজ পঞ্চম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।